আসসালামু আলাইকুম এইচএসসি স্টুডেন্টস। সিলেট বোর্ড 2024 হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের সৃজনশীল প্রশ্ন যদি এখনো ভয় লাগায় তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা সৃজনশীল 1 নম্বর প্রশ্নটা বোর্ডের খাতার লেখার স্টাইলে ধাপে ধাপে এমন ভাবে করব যেন পরীক্ষার হলে গিয়ে আর মাথা ঘুরে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর নিজেই বুঝে যাবে হিসাব বিজ্ঞান আসলে এত কঠিন না। চলো শুরু করি। প্রাইম বাংলা লিমিটেডের 2023 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ। প্রাইম বাংলা লিমিটেড রেওয়ামিল 31 ডিসেম্বর। হিসাবের নাম সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 4 লক্ষ টাকা ক্রেডিট, শেয়ার হস্তান্তর ফি 2400 টাকা ক্রেডিট, আসবাবপত্র 1,74,200 টাকা ডেবিট, উৎসব বোনাস 20,000 ডেবিট, ক্রয় 1,64,000, বিক্রয় 3,60,000, প্রারম্ভিক মজুত পণ্য 76,000 টাকা, বেতন 88,000 টাকা, আয়কর সঞ্চিতি 24,000 টাকা ক্রেডিট, রক্ষিত আয় বিবরণী উদ্ধৃত 1,70,800 টাকা ক্রেডিট, বিজ্ঞাপন 24,000 টাকা, আয়কর 17,000 টাকা, মজুরি 25,000 টাকা, ইজারা সম্পত্তি 8 বছরের জন্য 64,000 টাকা, জলযান ভাড়া 5,000 টাকা, সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা, মেশিনারিজ 4 লক্ষ টাকা। এবার আমরা সমন্বয়গুলো একটু পড়ি। 1 নম্বর সমন্বয়, সমাপনী মজুত পণ্যের মূল্য 30,000 টাকা। 2 নম্বর, সাধারণ শেয়ার মূলধনের উপর 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ। 3 নম্বর বলছে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে 20,000 টাকা রাখতে হবে। 4 নম্বর বলেছে একটি নতুন মেশিন সংস্থাপন ব্যয় 16,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে হচ্ছে মজুরির ভিতরে আমরা মেশিন সংস্থাপন ব্যয় টাকা নিয়ে আসছি, যেটা বাদ দিব। মেশিনটি 1/7/2023 তারিখে স্থাপন করা হয় এবং এই মেশিনের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। 5 নম্বর, বিজ্ঞাপন 5টি আর্থিক বছরে সমন্বয় করতে হবে, মানে বিলম্বিত বিজ্ঞাপন বের করব। 6 নম্বর, 1 মাসের বেতন বকেয়া রয়েছে। তো চলো আমরা আমাদের ক নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। ক নাম্বার প্রশ্নতে বলেছে ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে লিখব 1 নং প্রশ্নের উত্তর, তারপর ক নাম্বার লিখব, এরপর আমরা আমাদের শিরোনামটি দিব ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনের পরিমাণ নির্ণয়। তারপর আমরা আমাদের আরেকটা শিরোনামটি দিব ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে আমাদের রেওয়া মিলে ইজারা সম্পত্তি 8 বছরের জন্য দেওয়া হয়েছিল 64,000 টাকা। এটার মধ্যে থেকে আমাদেরকে অবলোপন মানে 1 বছরের খরচ বের করতে হবে। সেজন্য আমি 1 দিয়ে গুণ করব আর 8 দিয়ে ভাগ করব, তাহলে আমি কত টাকা পাবো? 8,000 টাকা। তাহলে যে 8,000 টাকাটা আমি পেলাম সেটি হচ্ছে ইজারা সম্পত্তির মানে চলতি বছরের অথবা 1 বছরের অবলোপন বা খরচ। ঠিক আছে, আশা করি তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো। এবার খ নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। খ নম্বরে বলেছে মোট লাভ 1,36,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? আমরা শুরুতেই লিখবো খ নাম্বার, প্রতিষ্ঠানের নাম প্রাইম বাংলা লিমিটেড, বিশদ আয় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছকটা টানবো, বিবরণ টাকার ঘর 3টা দিব। শুরুতেই লিখবো মোট মুনাফা, যেটা আমাদের দেখো খ নাম্বার প্রশ্নতে দেওয়া ছিল 1,36,000 টাকা, সেটা আমি তৃতীয় কলামে লিখবো। ঠিক আছে, এটা আমরা প্রশ্ন থেকে নিয়ে এসেছি। এরপর দিব বাদ, পরিচালন ব্যয় শিরোনামটি দিব। শুরুতে আনবো হচ্ছে উৎসব বোনাস 20,000 টাকা, এটা আমাদের রেওয়া মেলেই ছিল, সরাসরি সেখান থেকে নিয়ে এসেছি। এরপর আমরা আনবো হচ্ছে বেতন, বেতন রেওয়া মিলে ছিল 88,000 টাকা, সেটা আমরা নিয়ে আসলাম। এরপর দেখো আমাদের 6 নম্বর সমন্বয়তে বলছে 1 মাসের বেতন বকেয়া রয়েছে। তাহলে আমরা রেওয়া মিলের বেতন 88,000 টাকা নিয়ে আসার পর বকেয়া কি করব? যোগ করব। তো বকেয়া টাকা আমরা কিভাবে বের করব? আমাদের রেওয়া মিলে 88,000 টাকা দেওয়া ছিল, তার সাথে আমাদের 1 মাসের টাকা যেহেতু বের করতে হবে, আমরা 1 দিয়ে গুণ করব। এবং আমাদের কত মাসের টাকা প্রদত্ত হয়েছে? আমাদের আর্থিক বছর 12 মাস, এর মধ্যে যদি 1 মাসেরটা বকেয়া থাকে তাহলে আমরা 11 মাসের টাকা কি করেছি? প্রদান করেছি। 11 মাসের টাকাই হচ্ছে 88,000 টাকা, এর জন্য 11 দিয়ে ভাগ করব। আর আমি কি করব? 1 মাসের টাকা যেহেতু বের করব, সে 1 দিয়ে গুণ করব। তাহলে আমাদের বকেয়া বেতন দাঁড়ায় হচ্ছে 8,000 টাকা। এখন আমি আমার বেতন 88,000 টাকা, যেটা 11 মাস, আর 8,000 টাকা 1 মাস, দুটো যদি যোগ করি তাহলে আমার কত টাকা আসে? 96,000 টাকা আসে। ঠিক আছে, এরপর আমরা করব কি, বিজ্ঞাপন যাব। বিজ্ঞাপন আমার রেওয়া মিলে ছিল 24,000 টাকা, এই বিজ্ঞাপনের টাকা সরাসরি 24,000 টাকা লিখে দিব। আর আমরা কি করব? এটার সাথে বিলম্বিত বের করব। তো বিলম্বিতর জন্য কি দেখো বলেছিল 5 নম্বর সমন্বয়তে
বিজ্ঞাপন 5টি আর্থিক বছরের সমন্বয় করতে হবে। তো আমি কি করব, 5টি আর্থিক বছরের সমন্বয় করব। তো সেক্ষেত্রে বিজ্ঞাপন আমার রেওয়া মিলে ছিল 24,000 টাকা। তার সাথে আমি কি করব, বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিব। তো বিলম্বিত বিজ্ঞাপন মানে আমি কত টাকা অগ্রিম ছিল, আমার 4 বছরের টাকা অগ্রিম। পাঁচটা আর্থিক বছর মানে 5টা বছর, আর 5 বছরের মধ্যে 4 বছর হচ্ছে অগ্রিম, আর 1 বছর হচ্ছে আমি খরচটা দেখাবো। তাহলে বিলম্বিত আমার 5 বছরের টাকা ছিল 24,000 টাকা। তার মধ্যে আমি কি করব, যেহেতু বিলম্বিত বা অগ্রিমটা বের করবো, এই জন্য 4 দিয়ে গুণ করব। আর যেহেতু সম্পূর্ণ টাকা হচ্ছে 5 মাস, এই জন্য 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের বলতে পারো 4 বছরের টাকা আসে হচ্ছে 19,200 টাকা। তাহলে আমার বিজ্ঞাপন 5 বছর ছিল 24,000 টাকা, 4 বছরের অগ্রিম হচ্ছে 19,200 টাকা। তাহলে আমি বিয়োগ করে কত টাকা পাই, 4,800 টাকা। এই 4,800 টাকা হচ্ছে আমার চলতি অথবা 1 বছরের বিজ্ঞাপন খরচ। ঠিক আছে। এরপর আমরা বের করব হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন আমরা কিন্তু ক নাম্বারে দেখো বের করেছিলাম। কত টাকা বের করেছি, 8,000 টাকা। এই 8,000 টাকার অবলোপনটাই আমরা কি করেছি, সরাসরি লিখে ফেলেছি। এবার আমরা করব কি, মেশিনের অবচয় বের করব। মেশিনের অবচয় বের করার আগে আমরা করব কি, নোটটা একটু ভালোভাবে দেখে ফেলবো বা একটু বুঝে নিব। সেটা হচ্ছে নতুনকৃত মেশিনের পরিমাণ উল্লেখ না থাকায় রেওয়া মিলে প্রদত্ত মেশিনারি 4 লক্ষ টাকা সম্পূর্ণ নতুন ক্রয় করা হয়েছে ধরে অবচয় ধার্য করা হলো। আমাদের মেশিন ক্রয়ের কথা কিন্তু কোনো জায়গায় লিখে দেওয়া নাই, কিন্তু এখন আমাকে কি করতে হবে, মেশিনের অবচয় ধার্য করার জন্য আমাকে মেশিন ক্রয়টা হিসাব করতে হবে। সেই জন্য আমার রেওয়া মিলে একদম শেষে দেখো 4 লক্ষ টাকা দেওয়া ছিল ডেবিট পাশে, এইটাই হচ্ছে আমার মেশিন, নতুন ক্রয়কৃত মেশিন। এই ক্রয়কৃত মেশিনের উপর আমি কি করব, অবচয় ধার্য করব। ঠিক আছে। তো প্রথমে আমার রেওয়া মিলে মেশিন ছিল 4 লক্ষ টাকা, এটার উপর 10% ধরলাম। এরপর দেখো আমাদের মেশিনের সংস্থাপন ব্যয়, আমাদের মেশিন সংস্থাপন ব্যয় সমন্বয়তে দেওয়া ছিল 16,000 টাকা। সেই 16,000 টাকার উপর 10% ধরবো। কিন্তু এখানে আমাদের বলছে যে দেখো মেশিনটি 1/7/2023 তারিখে স্থাপন করা হলো। ঠিক আছে। তার মানে হচ্ছে কি, যদি আমাদের মেশিনটা বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই মাসে স্থাপন করা হয়, তাহলে আমরা কতটুকু ব্যবহার করেছি, 6 মাস ব্যবহার করেছি। ঠিক আছে। তো যেহেতু 6 মাস ব্যবহার করেছি, সেই জন্য আমি কি করব, মেশিনের অবশ্যই বের করার ক্ষেত্রে 6 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে। তাহলে আমি যদি 6 দিয়ে গুণ করি, 12 দিয়ে ভাগ করি, তাহলে আমি আমার যে 6 মাসে যে ব্যবহারকৃত মেশিনের টাকাটা পেয়ে যাচ্ছি হচ্ছে 20,800 টাকা। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, আমাদের যত পরিচালন ব্যয় পেয়েছি, উৎসব বোনাস, বেতন, বিজ্ঞাপন, ইজারা সম্পত্তির অবলোপন, মেশিনের অবচয়, সব টাকা কি করব, যোগ করে দিব। আমি যদি এই সব টাকাগুলো যোগ করি, তাহলে আমার পরিচালন ব্যয় দাঁড়ায় হচ্ছে 1,49,600 টাকা। ঠিক আছে। আমার পরিচালন ব্যয় হচ্ছে 1,49,600 টাকা। এখন দেখো, আমার মোট মুনাফা ছিল 1,36,000, কিন্তু আমার খরচ হচ্ছে 1,39,000। তাহলে আমার আয় বেশি হলো না ব্যয় বেশি হলো? অবশ্যই আমার ব্যয় বেশি হয়েছে। যেহেতু আমার ব্যয় বেশি হয়েছে, আয় হচ্ছে কম হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, আমাদের কি হয়েছে, পরিচালন ক্ষতি হয়েছে। ঠিক আছে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমার ব্যয় যেহেতু বেশি আসে, সেক্ষেত্রে 13,600 টাকা কি আমার জন্য একটা খরচ। ঠিক আছে, আমার ক্ষতি হয়েছে, এর জন্য আমি শিরোনামটি দিব পরিচালন ক্ষতি। এবার পরিচালন ক্ষতির সাথে আমি কি করব, যোগ করব অন্যান্য আয়, শেয়ার হস্তান্তর ফি 2,400 টাকা। এই শেয়ার হস্তান্তর ফিও কিন্তু আমাদের রেওয়া মিলে দেখো দেওয়া ছিল। এই যে শেয়ার হস্তান্তর ফি ক্রেডিট পাশে 2,400 টাকা, এই টাকাটা আমি কি করছি, সরাসরি অন্যান্য আয়তে নিয়ে এসেছি। তাহলে এখন আমি যদি 13,600 টাকা সাথে যদি যে ক্ষতি 13,600 টাকার সাথে 2,400 টাকা যোগ করি, তাও কিন্তু আমার কত নিট ক্ষতিই আসে। আমার কিন্তু নিট ক্ষতি কত টাকা আসে, 11,200 টাকা নিট ক্ষতি আসে। তাহলে আমরা আমাদের বিশদ বিবরণীতে কি পেয়েছি, নিট ক্ষতি 11,200 টাকা পেয়েছি। আশা করি তোমরা এই খ নাম্বারটাও বুঝতে পেরেছো। এবার গ নাম্বার চলে যাচ্ছি। রক্ষিত আয় বিবরণী জের 1,50,600 টাকা ধরে মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আর্থিক বিবরণী তৈরি করতে হবে। তো শুরুতে আমি কি করব, গ নাম্বার লিখবো, প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থা বিবরণী। আংশিক কেন লিখবো, কারণ আমাদেরকে শুধুমাত্র একটা পাশ বের করতে বলছে, মূলধন এবং দায় মালিকানা সত্ত্ব। তারপর আমরা কি লিখবো, 31 ডিসেম্বর 2023 সাল। অবশ্যই তারিখটা দিব, সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখবো না। ঠিক আছে। আর্থিক বিবরণী একটা নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয়। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ছক বিবরণ টাকার ঘর 3টা দিব। আমাদের শুরুর শিরোনামটি দিব হচ্ছে শেয়ার মূলধন। এই শেয়ার মূলধনের পর যে শিরোনামটি দিব হচ্ছে অনুমোদিত মূলধন।
আমাদের কিন্তু প্রশ্নপত্রে কোথাও কিন্তু অনুমোদিত মূলধন কি ছিল না, দেওয়া ছিল না। দেখো আমাদের প্রশ্নপত্রে কিন্তু অনুমোদিত মূলধন দেওয়া নাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, অনুমোদিত মূলধনের ঘরটা ফাঁকা রাখবো। প্রতিটি শেয়ার কত টাকা বলে দেওয়া নেই, ফাঁকা রাখলাম। কত টাকা মূল্যে সেটাও দেওয়া নেই, এই জন্য ফাঁকা রেখে আমরা কি করব, সমাপ্তি চিহ্ন বা ডবল ক্রস দিয়ে হিসাবটি বন্ধ করে দিব। ঠিক আছে, তো আমাদের প্রথম শিরোনাম শেয়ার মূলধনের কাজ শেষ। এবার আমরা পরের শিরোনামে যাব, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এই শিরোনামটি লিখব। কত টাকা করে, প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ার। এটা আমি কোথা থেকে পেয়েছি সেটা দেখো, আমাদের রেওয়া মিলে একদম শুরুর দিকে ছিল। সাধারণ শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের। তো প্রতিটি 10 টাকা মূল্যের কত টাকা, 4 লক্ষ টাকা। তুমি যদি 4 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ করো, তাহলে তোমার শেয়ার সংখ্যা কত টাকা দাঁড়াবে, 40,000 শেয়ার সংখ্যা দাঁড়াবে। এই 40,000 শেয়ার আমি কি করলাম, লিখে দিলাম। আর টাকা কত, 4 লক্ষ টাকা তৃতীয় কলামে লিখে দিলাম। এরপর আমি আমার শিরোনামটি দিব সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে শুরুতে লিখবো সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। দেখো এটা আমাদের প্রশ্নতে দিয়ে দেওয়া ছিল, রক্ষিত আয় বিবরণী যে 1,50,600 টাকা। এটা হচ্ছে সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। এই টাকাটা আমি কি করব, সরাসরি এখানে লিখে দিব। এরপর আমি কি আনবো, সাধারণ সঞ্চিতি। এটা আমি রেওয়া মিল থেকে সরাসরি নিয়ে আসবো। দেখো 1 লক্ষ টাকা রেওয়া মিলে দেওয়া ছিল ক্রেডিট পাশে, এই টাকাটা সরাসরি লিখে দিলাম। তাহলে আমার সঞ্চিত উদ্বৃত্ত দুটি হিসাব পেয়েছি, যোগ যদি করি তাহলে আমাদের সঞ্চিত উদ্বৃত্তের টাকা দাঁড়ায় হচ্ছে 2,50,600 টাকা। তাহলে আমি হচ্ছে অবশ্যই এই টাকার নামটা কি লিখবো, মোট সঞ্চিতি ও উদ্বৃত্ত। তাহলে আমাদের কিন্তু শেয়ার মালিকদের স্বত্ব বের করা শেষ। এবার আমরা কি করব, মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এটা বের করব। এটা শিরোনামটি দিব, শুরুতে আসবে ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ আমরা শুরুতে প্রশ্নতে বলেছিলাম, সেটা কোনটা, এই যে 2 নাম্বারটা, সাধারণ শেয়ারের উপর 20% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো আমাদের সাধারণ শেয়ারের মূলধন ছিল 4 লক্ষ টাকা, তার উপর যদি 20% আমি লভ্যাংশ ঘোষণা করি, তাহলে সেটা আমার কি হয়ে যায়, ঘোষিত লভ্যাংশ 80,000 টাকা। এরপর আমি কি করব, বকেয়া বেতন। বকেয়া বেতন আমি করব কি, সরাসরি হচ্ছে আমার বিশদ আয় বিবরণীতে এই যে বকেয়া বেতন 8,000 টাকা সরাসরি নিয়ে আসব। এরপর কি করব, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কিন্তু আমাদের সমন্বয়তেই ছিল, যে কর্মচারীদের 3 নম্বর সমন্বয়, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে 20,000 টাকা রাখতে হবে। তো চলো আমরা 20,000 টাকা প্রভিডেন্ট ফান্ডে রেখে দিই। ঠিক আছে, তো এই টাকাগুলো রেখে দেওয়ার পর আমি যদি যোগ করি, তাহলে আমার মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা হয় হচ্ছে 1,08,000 টাকা। এখন আমি কি করব, এখন আমি আমার শেয়ার মালিকদের সত্ত্বে যত টাকাটা পেয়েছি সেটা ধাপে ধাপে যোগ করব। এরপর আমি আমার মোট চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা টাকাটা যোগ করে শেয়ার মালিকদের মোট সত্ত্ব এবং দায়ের পরিমাণ বের করব। তো মনোযোগ দিয়ে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি আমার এই 4 লক্ষ টাকা, মোট সঞ্চিতি উদ্বৃত্ত 2,50,600 টাকা, মোট চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা 1,08,000 টাকা, এই তিনটা টাকা যদি যোগ করি, তাহলে আমার শেয়ার মালিকদের সত্ত্ব মোট দায় দাঁড়াচ্ছে, বা আমি পাবো 7,58,600 টাকা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরকম বোর্ড প্রশ্ন ধরে সহজ করে বুঝতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের ভিডিওতে দেখা হবে আরো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।